আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। রোজা শুরু কবে, জানাল পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক তর্কের জেরে টেক্সাসে নিজের বাবার হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন লুসি হ্যারিসন, ২৩ নামে এক ব্রিটিশ তরুণী। সম্প্রতি ইংল্যান্ডের চেশের কর্নার্স কোর্টে শুরু হওয়া এক ইনকোয়েস্ট তদন্ত শুনানি থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিহত লুসি হ্যারিসন চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। গত বছরের ১০ই জানুয়ারি টেক্সাসের ব্রালাসের কাছে প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি। শুনানিতে লুসির প্রেমিক স্যাম লিটলার জানান, ঘটনার দিন সকালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবা ক্রিস হ্যারিসনের সঙ্গে লুসির ব্যাপক তর্কাতর্কি হয়। তর্কের এক পর্যায়ে লুসি তার বাবাকে প্রশ্ন করেন, ট্রাম্পের দ্বারা লাঞ্ছিত কোনো নারীর জায়গায় যদি লুসি নিজে থাকতেন তবে তার বাবা কেমন বোধ করতেন। জবাবে ক্রিস হ্যারিসন তাচ্ছিল্য করে বলেন, তার আরও ২ মেয়ে আছে, তাই এতে তিনি খুব একটা বিচলিত হবেন না। বাবার এমন মন্তব্যে লুসি অত্যন্ত ব্যথিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তদন্তে জানা যায়, ওই দিনই বিকালে লুসি ও তার প্রেমিকের বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। রওনা হওয়ার ঠিক আধা ঘণ্টা আগে ক্রিস হ্যারিসন তার মেয়েকে হাত ধরে বেডরুমে নিয়ে যান তার নতুন কেনা গ্লক 9mm সেমি। দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড। দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লি সাংমিনকে ২০২৪ সালের ডিসেম্বরে দেশকে সামরিক আইনের আওতায় আনার ব্যর্থ প্রচেষ্টায় ভূমিকা রাখার জন্য ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি দেশটির একটি আদালত এ রায় দেন। খবর রয়টার্সের। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট ৬১ বছর বয়সী লিকে পুলিশ এবং দমকল সংস্থাগুলোকে মিডিয়া আউটলেটগুলোতে বিদ্যুৎ ও পানি বন্ধ করার নির্দেশ দিয়ে বিদ্রোহে অংশ নেবার জন্য দোষী সাব্যস্ত করেছেন। বিচারক বলেন, ইউনের অভিশংসন কার্যক্রমের সময় তিনি এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন বলে অস্বীকার করে তিনি মিথ্যা শপথ করেছেন। বিচারক রিউ কিউং জিন বলেছেন, সরকারের সমালোচক গণমাধ্যমগুলোর বিরুদ্ধে শারীরিক শক্তি প্রয়োগ জনসাধারণের বিদ্রোহ বিরোধী মনোভাবকে দুর্বল করে দেয়, ফলে ষড়যন্ত্র বাস্তবায়ন করা আরও সহজ হয়ে পড়ে। বিশেষ প্রসিকিউটররা গত মাসে লির বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ড দাবি করেন। তাদের যুক্তি ছিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্রোহকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে লি এ অভিযোগ অস্বীকার করেছেন। আদালত তার গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করার পর থেকে গত আগস্ট মাস থেকে তিনি হেফাজতে রয়েছেন। হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১.৫ বছর পর আজ বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক প্রশ্নে গণভোটও হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় ১২ কোটি ৭ লাখ ভোটার ভোট দিতে যাচ্ছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রে ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। এই জোটে রয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ কর্মীদের দ্বারা গঠিত। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন এসব বিষয়ে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলছে। বিশ্বের ৮ম জনবহুল এই দেশে এসব ইস্যু এখন সবচেয়ে বেশি আলোচনায়।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ন্যাশনাল চার্টার ২০২৫ নামে একটি প্রস্তাবিত সনদ নিয়েও গণভোট হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে। রোজা শুরু কবে জানাল পাকিস্তান। রোজা শুরুর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট পিএমডি জানিয়েছে, এবার রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। সেদিন পাকিস্তান সময় বিকেল ৫টা ১ মিনিটে চাঁদ ও সূর্যের সংযোগ ঘটবে। ধর্ম মন্ত্রণালয়ের গবেষণা ও রেফারেন্স উইংয়ের কাছে পাঠানো এক পরামর্শ বিজ্ঞপ্তিতে পিএমডি জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক মানদণ্ড অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে। ওই দিনটি হবে শাবান মাসের ২৯ তারিখ। পিএমডির ডাটা প্রসেসিং সেন্টার সিডিপিসি জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকিস্তানের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, ফলে চাঁদ দেখার ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনাই বেশি।